বিসমিল্লাহির রহমানুর রহিম। এমএসসি শেষ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সকলেই ক্লাসে উপস্থিত থাকবে এবং আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবে। প্রিয় শিক্ষার্থীরা, অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না এবং অনলাইন আজকে প্রথমেই আমি ক্লাস নিচ্ছি তোমাদের সাথে। আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব, আমি যে টপিকসটা পড়াই, যে বিষয়টি পড়াই, অ্যাডভান্স বায়োলজি। অ্যাডভান্স বায়োলজির খ অংশ থেকে বায়োডাইভার্সিটি থেকে আমি আজকে আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ন্যাচারাল রিসোর্সেস। তাহলে চলো আজকে আমরা মূল আলোচনায় আসি। নেচার ইজ দ্য আর্ট অফ গড। এই যে আমরা চারপাশে এত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি, সেটা আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। আমরা এই নেচারের উপরেই সম্পূর্ণরূপে নির্ভরশীল। আমরা আমাদের জীবন ধারণের জন্য এবং বেঁচে থাকার জন্য নেচারের উপর নির্ভরশীল। এই নেচার মানব সৃষ্টির পূর্ব থেকেই ছিল এবং এখনো একইভাবে বিদ্যমান রয়েছে। তাই আজকে আমি যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেগুলি হলো যে হোয়াট ইজ নেচার, হোয়াট ইজ ন্যাচারাল রিসোর্সেস, ক্লাসিফিকেশন অফ ন্যাচারাল রিসোর্সেস এবং কনজারভেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সেস কি? প্রকৃতি থেকে আমরা যে সকল সম্পদ পেয়ে থাকি বা যে সকল বস্তু পেয়ে থাকি সেগুলি হলো ন্যাচারাল রিসোর্সেস। সৃষ্টি জগতে প্রকৃতি মানুষের জন্য অত্যন্ত সদয়। মানুষের মৌলিক চাহিদা বা প্রয়োজন মেটানোর জন্য আদিকাল থেকে বর্তমান পর্যন্ত এই নেচারের উপর নির্ভরশীল এবং সম্পদের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে দিন দিন মানুষ তার প্রয়োজনের জন্য নেচারের উপর ভরসা করছে। তাই এই যে ন্যাচারাল যে রিসোর্সগুলো আছে সেগুলির উপর ক্রমেই চাপ বেড়ে যাচ্ছে। আর এই ন্যাচারাল রিসোর্সগুলো কি কি আমরা দেখতে পাই, দেখো চারপাশে। সেগুলি হলো মাটি, পানি, সূর্যালোক, তারপরে গাছপালা, বাতাস, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, গ্যাস, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হলো ন্যাচারাল বস্তু। বিভিন্ন প্রকার জীবজন্তু, ইভেন মানুষও কিন্তু ন্যাচারাল রিসোর্সেস। আর এই যে মানুষ কি করছে, মানুষ তার প্রয়োজনের তাগিদে এই নেচারকে ক্রমেই ধ্বংস করে চলছে। কিভাবে ধ্বংস করছে? অতিরিক্ত পরিমাণ মাটিকে ব্যবহার করে ফসল উৎপাদন করছে, আমিষের চাহিদা মেটাতে, অধিক খনিজ দ্রব্য কাজে লাগাতে এবং মানুষ যথেষ্টভাবে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট করছে। অথচ আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই এই প্রাকৃতিক সম্পদকে আমাদের প্রয়োজনে সুষ্ঠু এবং সুন্দরভাবে সংরক্ষণ এবং ব্যবস্থাপনা করতে হবে। না হলে এক সময় কি হবে, এই পৃথিবী থেকে শুধু মানব সভ্যতা না, জীবকুলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে আমরা এখন, যেহেতু আমি ন্যাচারাল রিসোর্সেস পড়াচ্ছি, রিসোর্স মানে সম্পদ। সম্পদ কি? আমরা সবাই জানি যে যা কিছু
এই পৃথিবীতে যা কিছু আছে অর্থনৈতিকভাবে মূল্যবান সেগুলি হলো সম্পদ। যে আমরা এই যে আসবাবপত্র ব্যবহার করি সেগুলি কোত্থেকে পাই? বৃক্ষ থেকে পাই। আমরা কাপড় পরি সেগুলি পাই বিভিন্ন রেশম থেকে, পাট থেকে, তুলা থেকে। আমরা ইমারত তৈরি করি, রাস্তাঘাট তৈরি করি, সেগুলি কোত্থেকে আসে? সেগুলি বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন যন্ত্রপাতি ইত্যাদি দিয়ে আমরা তৈরি করি। অর্থাৎ যে আমরা যা কিছু ব্যবহার করে থাকি সেগুলি কাঁচামাল কিন্তু প্রকৃতি থেকেই আসে। আর যখন কোনো বস্তুকে তার আকৃতি পরিবর্তন করে অর্থনৈতিকভাবে কি করা যায়, আকার আকৃতি পরিবর্তন করে অধিক মূল্যবান করা যায় এবং ব্যবহার উপযোগী করা যায়, তখন তাকে আমরা সম্পদ বলবো। যেমন একটা রাস্তা বা গাছপালা থেকে আমরা কিভাবে আসবাবপত্র তৈরি করি। প্রকৃতিতে যে প্রকার মূল্য আছে, আমরা যদি সেইগুলি আকার আকৃতি গঠনগত পরিবর্তন করে তাকে অধিক মূল্যবান করতে পারি, তখন এগুলি সম্পদে পরিণত হবে। আবার দেখো, মাটি, পানি, খনিজ দ্রব্য, বনবনানী এবং বন্যজীব, এমনকি মানুষও কিন্তু সম্পদ হিসেবে পরিগণিত। এখন প্রশ্ন করতে পারো যে মানুষ কিভাবে সম্পদ হিসেবে পরিগণিত হতে পারে? একটা ভবঘুরের লোকও কিন্তু সম্পদে পরিণত হতে পারে। কিভাবে? তাকে যদি প্রশিক্ষণ দিয়ে এবং শিক্ষিত করে দক্ষ শ্রমিক রূপে আমরা গড়তে পারি, তাহলে সে উৎপাদনশীল কাজে সে শ্রম দিতে পারবে এবং সে এভাবেই কি সম্পদে পরিণত হতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে প্রকৃতি থেকে যে সকল উপাদান আমরা পেয়ে থাকি যেগুলির উপর আমরা সর্বদাই কোনো না কোনোভাবে নির্ভরশীল, এগুলি সম্পদ। আবার প্রকৃতির যে উপাদানগুলি সেইগুলিকে আকার আকৃতি পরিবর্তন করে বা সম্পূর্ণরূপে পরিবর্তন করে কি করতে পারি? আমরা অধিক মূল্যবানের আসবাবপত্র বা বিভিন্ন উপাদানে পরিণত করতে পারি, তখন এগুলিকে সম্পদ বলতে পারি। দেখো, মাটির কথা চিন্তা করি। মাটি যদি এইভাবে ফেলে রাখি কোন রকম, তাহলে সেটা সম্পদ হিসেবে গণ্য হবে না। যখন আমরা সেখানে কি করতে পারি? ফসল উৎপাদন করতে পারি, বৃক্ষ লাগাতে পারি, সেখানে পুকুর খনন করে মৎস্য চাষ করতে পারি, তখনই কিন্তু ওইটা সম্পদে পরিণত হতে পারে। এখন আসি যে সম্পদের ক্লাসিফিকেশন। সম্পদ কয় ধরনের হতে পারে? প্রকৃতিতে সম্পদ কতভাবে হতে পারে? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সম্পদকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। কিভাবে ভাগ করা যায়? প্রথমে আমরা কি করতে পারি, যে ব্রডলি যে ক্লাসিফিকেশন দিতে পারি, সেটা দুইটা টাইপে ভাগ করা যাবে, দুইটা ধাপে ভাগ করা যায়। একটা হলো ইনএডজাস্টেবল, আর একটা হলো অ্যাডজাস্টেবল রিসোর্সেস। ইনএডজাস্টেবল ন্যাচারাল রিসোর্সেস এবং অ্যাডজাস্টেবল ন্যাচারাল রিসোর্সেস। ইনএডজাস্টেবল ন্যাচারাল রিসোর্সেস কোনগুলি? এগুলি প্রকৃতিতে আনলিমিটেড এবং মানুষের ক্রিয়াকলাপের ফলে এগুলি নিঃশেষ হয়ে যায় না। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সানলাইট, ওয়াটার, এয়ার, উইন্ড এবং সয়েল ইত্যাদি। আর এগুলি কখনো নিঃশেষ হয় না। আর অ্যাডজাস্টেবল এগুলি হলো সীমিত সম্পদ। মানুষের কর্মকাণ্ডের বা ক্রিয়াকলাপের ফলে এগুলি নিঃশেষ হয়ে যেতে পারে। যেমন ফরেস্ট, কয়েল, পেট্রোলিয়াম, তারপরে আছে মিনারেল, ন্যাচারাল গ্যাসেস। এইগুলি আমরা বেশি ব্যবহারের ফলে এগুলি প্রকৃতি থেকে একসময় নিঃশেষ হয়ে যেতে পারে। এটা হলো ব্রডলি যদি আমরা ক্লাসিফাই করতে পারি। এছাড়া আরো অনেকভাবে ন্যাচারাল রিসোর্সকে ক্লাসিফাই করা যায়। যেমন প্রথমেই ন্যাচারাল, 2 নম্বর হলো হিউম্যান মেড, 3 নম্বর হিউম্যান রিসোর্সেস।
ন্যাচারাল তো আমি বললাম যে কি কি হতে পারে, যে ন্যাচারাল, প্রথমে আসি ন্যাচারাল রিসোর্সেস কিভাবে ক্লাসিফাই করা যায় অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ, অর্থাৎ উন্নয়ন এবং ব্যবহারের উপর দুইটি ভাগে ভাগ করা যায়, অ্যাকচুয়াল ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড পটেনশিয়াল ন্যাচারাল রিসোর্সেস। আবার অন দ্য অরিজিন বা উৎপত্তিগতভাবে কি কি ভাগে ভাগ করা যায়, বায়োটিক এবং অ্যাবায়োটিক ন্যাচারাল রিসোর্সেস। আবার নবায়ন এবং এটাকে বলা হয় রিনিউয়েবিলিটির উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়ে যায়, একটা হলো রিনিউয়েবল আর একটা হলো নন রিনিউয়েবল। আবার ডিস্ট্রিবিউশনের উপর দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ইউবিকুইটাস আর হলো লোকালাইজড। এই দুই ভাগে ভাগ করা যেতে পারে। হিউম্যান মেড কোনগুলা ন্যাচারাল রিসোর্স, আমরা যে দেখতে পাই যে বাড়ি ঘর, ইমারত, রাস্তাঘাট, তারপরে হলো ব্রিজ, হ্যাঁ, এই যেগুলি তৈরি হয়, আর এইগুলি তৈরি যে কাঁচামাল সেগুলি আমরা প্রকৃতি থেকেই পাই। এই কাঁচামালগুলিকে প্রকৃতিগতভাবে চেঞ্জ করে মানুষ এগুলিকে সম্পদে রূপান্তরিত করেছে এবং এগুলি মানুষ দ্বারা রূপান্তরিত সম্পদ। তারপরে হিউম্যান বা মানব সম্পদ, মানুষও কিন্তু ন্যাচারাল রিসোর্সেস। মানুষকে যখন প্রশিক্ষণ দিয়ে বা শিক্ষিত করে যে কোনো কর্মে রূপান্তরিত করা যায় তখন আমরা এটাকে বলবো হিউম্যান রিসোর্সেস। তাহলে আসি আমরা এখন যে অন দ্য বেসিস অফ ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল এবং পটেনশিয়াল ন্যাচারাল রিসোর্সেস। অ্যাকচুয়াল কোনগুলি, যেগুলি আমরা সবসময় ব্যবহার করে থাকি, বিভিন্ন গাছপালা, পশু পাখি, মানে সর্বদাই যা ব্যবহৃত হয়ে থাকে সেগুলি হলো অ্যাকচুয়াল ন্যাচারাল রিসোর্সেস। কয়লা, প্রাকৃতিক গ্যাস, আলো, বাতাস, তাপ ইত্যাদি সবই হলো অ্যাকচুয়াল। আর পটেনশিয়াল যেগুলি একটি নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যায় আর এগুলি ব্যবহৃত খুব একটা হয় না, তবে কাঁচামাল হিসাবে এগুলি ব্যবহৃত হতে পারে, অর্থাৎ শক্তির হিসাবে কাঁচামাল বা শক্তির উৎস হিসাবে সেগুলি ব্যবহার হতে পারে। এগুলি হলো পটেনশিয়াল ন্যাচারাল রিসোর্সেস। অন দ্য বেসিস অফ অরিজিন, অর্থাৎ বায়োটিক এবং অ্যাবায়োটিক। বায়োটিক হলো যেগুলি জীবন আছে, হ্যাঁ, যেমন আমরা কি দেখতে পাই, উদ্ভিদকুল, প্রাণীকুল, বিভিন্ন অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, এগুলি হলো সবই তোমার বায়োটিক ন্যাচারাল রিসোর্সে পড়ে। আর অ্যাবায়োটিক আমরা দেখতে পাচ্ছি যেগুলি ভৌত উপাদান, যেমন রাসায়নিক উপাদানের মধ্যে পড়ে, যেমন সূর্যের আলো, তাপমাত্রা, তারপরে আছে তোমার ওই পানি, বাতাস, গ্যাস, কয়েল, হ্যাঁ, ইত্যাদি প্রাকৃতিক যে খনিজ সম্পদ যেগুলি আছে, তারপরে উইন্ড, হ্যাঁ, মাটি, এগুলি সবই হলো অ্যাবায়োটিক ফ্যাক্টর বা অ্যাবায়োটিক ন্যাচারাল রিসোর্সেস। তারপরে আসি রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল। রিনিউয়েবল যেগুলি কি হয়, প্রকৃতিতে যেসব প্রাকৃতিক সম্পদ প্রতিনিয়ত ব্যবহারের পরেও সে সম্পদের ঘাটতি প্রাকৃতিকভাবে পূরণ হয়ে যায়, সেগুলিকে বলা হয় নবায়নযোগ্য বা রিনিউয়েবল রিসোর্সেস, যেমন বাতাস, সূর্যালোক, মাটি, পানি ইত্যাদি। আর অনবায়নযোগ্য বা নন রিনিউয়েবল রিসোর্সেস হলো যে প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যেগুলো ব্যবহার করলে বা কাজে লাগলে ঘাটতি পূরণ করা যায় না, এসব সম্পদকে বলা হয় অনবায়নযোগ্য সম্পদ। আর যেমন জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, লৌহ, আকরিক, অ্যালুমিনিয়াম ইত্যাদি হলো অনবায়নযোগ্য সম্পদ। তারপরে অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে, দুই ভাগে। প্রথমে হলো ইউবিকুইটাস আর হলো লোকালাইজড। ইউবিকুইটাস হলো যে সকল সম্পদ
মানে ইন্টারন্যাশনাল আমরা যেটা বলি, যেটা যে সম্পদগুলি সারা বিশ্বে সমানভাবে মানুষের জন্য ব্যবহৃত হয়ে থাকে, যেমন বাতাস, পানি, সূর্যের আলো, তাপ ইত্যাদি, মাটি। আর যেগুলো আরেকটা হলো ন্যাশনাল বা লোকালাইজড, হলো যে এই একটি নির্দিষ্ট অঞ্চলেই ওই সম্পদগুলি পাওয়া যায়, যেমন আয়রন, কপার, তারপরে অ্যালুমিনিয়াম, বিভিন্ন আকরিক সমূহ। যেমন কিছু কিছু পদার্থ আছে যেগুলি খনিজ পদার্থ, যেমন ধরি আমরা তেল কোথায় পাওয়া যায়? মধ্যপ্রাচ্যের ভূমিতে প্রচুর পরিমাণে তেল আছে, বাংলাদেশে বা ভারতে এইসব জায়গায় নাই। এইগুলি হলো তোমার লোকালাইজড। হ্যাঁ, তো এটা গেল তোমার কি সম্পদের শ্রেণী বিন্যাস। তারপরে আমরা আসতে পারি যে প্রাকৃতিক সম্পদকে কিভাবে সংরক্ষণ করা যায়। তো প্রাকৃতিক সম্পদের মধ্যে মেন সম্পদ হলো আমরা জানি খনিজ সম্পদ, পানির সম্পদ, মৃত্তিকা সম্পদ, আর হলো বনভূমি। এইগুলিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, আর কেন প্রয়োজনীয়তা এবং কিভাবে করব, আর সংরক্ষণ না হলে কি হয়, এই প্রত্যেকটা জিনিস আমাদের জানতে হবে। তো এখন আসে যে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কিভাবে হয়। দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে মানুষে আমরা যে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, সেগুলি ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে, আর মানুষের চাহিদাও পরিসরও বেড়ে যাচ্ছে। বৈজ্ঞানিক উন্নয়ন এবং প্রযুক্তির উৎকর্ষ সাধিত হওয়ার বর্তমানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার বহু গুণে বেড়ে যাচ্ছে। আর আমরা জানি এই প্রাকৃতিক সম্পদ যদি আমরা যথাযথ সংরক্ষণ না করি, আমাদের পরিবেশে ইমব্যালেন্স হয়ে যাবে, অর্থাৎ ভারসাম্যহীনতা দেখা যাবে। ইতোমধ্যে আমরা কিন্তু সেই ফল ভোগ করছি, যে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের পরিবর্তন, বিভিন্ন রোগ বালাই সৃষ্টি হচ্ছে, আমাদের গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, তাই না? এই যে বিভিন্ন প্রবলেমে আমরা পড়ছি, এগুলি কিন্তু ভারসাম্যহীনতার কারণে। এই জন্য সম্পদকে আমরা আমাদের সুন্দরভাবে এবং ব্যবস্থাপনা করতে হবে। ধরো যে আমাদের যে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, তার জন্য পেনিসিলিয়ামের প্রয়োজন, কোনো কারণে পেনিসিলিয়াম থাকলো না, তখন আমাদের অবস্থা কি হবে? আমরা টিকা উৎপাদন করতে পারবো না। আবার ধরো কলেরা, ম্যালেরিয়া রোগের জীবাণু যেমন ধ্বংসের জন্য আমরা সিনকোনা গাছ, বিজ্ঞানীরা সিনকোনা গাছ ব্যবহার করে থাকে। এই যদি অতিরিক্ত পরিমাণ এগুলি ব্যবহার করা হয়, একসময় সিনকোনা গাছ থাকবে না। এরকম অনেক উপাদান যেগুলি আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল, এইগুলি পৃথিবীতে অস্তিত্ব টিকে থাকবে না। জীববৈচিত্র্যের পাশাপাশি সমস্ত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে আমাদের অবশ্যই সংরক্ষণ করা প্রয়োজন। আর সম্পদ সংরক্ষণের জন্য কি করতে হবে? উত্তম পরিবেশ বজায় রাখতে হবে, যাতে ইকোলজিক্যাল যে পদ্ধতিসমূহ স্বাভাবিকভাবে কাজ করতে পারে। আর কি করতে হবে? জীববৈচিত্র্য যাতে সহজে টিকে থাকতে পারে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। প্রয়োজনীয় উদ্ভিদ এবং প্রাণীর অন্যান্য বস্তুর ব্যবহার এগুলি সীমিতকরণ করতে হবে। এইভাবে আমরা প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে পারি। এখন আসি যে খনিজ সম্পদ সংরক্ষণ। আমরা কিভাবে খনিজ সম্পদ সংরক্ষণ করতে পারি? তো খনিজ সম্পদগুলি কি কি আমরা জানি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, তারপরে আছে বিভিন্ন ধাতব, আকরিক, লৌহ ইত্যাদি হলো আমাদের প্রধান খনিজ সম্পদ। এই খনিজ সম্পদগুলি সারা বিশ্বে কিন্তু ডিস্ট্রিবিউটেড নয়, এগুলি একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে আছে। আমি আগে বলেছি যে মধ্যপ্রাচ্যে আছে তেল, আবার কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলির জন্য নির্দিষ্ট এলাকায় রয়েছে। আর এই সকল মানুষ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এগুলির চাহিদাও বেড়ে যাচ্ছে। তুমি ঢাকা শহরের কথা চিন্তা করো তোমরা, যে আগে কত গাড়ি চলতো, এখন জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনও বেড়ে যাচ্ছে, দ্রুত যানবাহন নগরায়ন হচ্ছে। আর যানবাহন বেড়ে যাওয়ার ফলে সেখানে অনেক পরিমাণ ফুয়েল ব্যবহার হচ্ছে। এই ফুয়েল এত পরিমাণ ব্যবহার হচ্ছে এক সময়, যে আমরা এখন চিন্তা করছি একটা সময় আসবে যে ফুয়েল থাকবে না। মানে এই যে জ্বালানি, এই জ্বালানি দ্রুত নিঃশেষ হওয়ার পথে, আর তখন মানুষ পাওয়ার ক্রাইসিসের দিকে
ধাবিত হবে। তো বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী এই পেট্রোলিয়াম নির্দিষ্ট কয়েকটি এলাকায় যেমন চীন, রাশিয়া, আমেরিকা যুক্তরাজ্য, ভারত, জাপান এবং পোল্যান্ড এইসব এলাকার মধ্যে বেশি পরিমাণ থাকে। এই এলাকাগুলি অন্যতম। তা আমাদের এখন যে এই খনিজ সম্পদ সীমাবদ্ধতার কারণে বিকল্প শক্তি উৎসের বর্তমানে আমাদের সৌরশক্তি ব্যবহার ভাবতে হবে। মানে আমাদের কি করতে হবে, এই যে এই শক্তিগুলো বিকল্প শক্তির কথা ভাবতে হবে। এই জন্য আমাদের নেচার থেকে যে সূর্যের কিন্তু অফুরন্ত শক্তি, এটা কিন্তু কখনো নিঃশেষ হয়ে যাবে না। এই জন্য আমাদের বিকল্প শক্তির উৎস হিসাবে সৌর শক্তিকে ব্যবহারের কথা ভাবতে হবে। বায়ু প্রবাহকে কাজে লাগে পরিকল্পনা সক্রিয়ভাবে বিবেচনাও করতে হবে। আর আমরা জানি যে তরল হাইড্রোজেন ব্যবহার করলে অনেকটা পরিবেশ দূষণমুক্ত হবে এবং এই তরল হাইড্রোজেনকে শক্তির বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আর এই যে প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করি, ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে যে প্রাণীর মলমূত্র যেমন জৈব গ্যাস তৈরি করা হয়, যেমন বায়োগ্যাস, এটাকে কি বলা হয়, বায়োগ্যাস। এখন এই বায়োগ্যাসকে বিকল্প জ্বালানি হিসাবে ব্যবহার করে অনেকটা আমরা তাহলে কি করতে পারবো, ওই যে জীবাশ্ম জ্বালানির যে উপর যে চাপ সে কিছুটা হলেও লাঘব হবে। এখন আসি যে খনিজ সম্পদ সংরক্ষণের জন্য আমরা কি কি সুপারিশ করতে পারি। যে এই অপচয় রোধ এবং দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলে প্রচুর পরিমাণ শক্তি বাঁচানো হয়। কিছু কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের নিতে হবে, যেমন অপ্রচলিত বিকল্প শক্তির উন্নয়ন করা যাতে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কম পড়ে, শক্তির অপচয় হ্রাস করার জন্য আর এমন যন্ত্রপাতি ব্যবহার করতে হবে যেগুলি শক্তির অপচয় হ্রাস হয়। আর সর্বক্ষেত্রে সৌর শক্তিকে বিকল্প শক্তি হিসাবে ব্যবহার বৃদ্ধি করতে হবে। বায়োগ্যাসের প্লান্ট তৈরি করে আমরা যে খনিজ যে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে হবে। সেই জন্য বায়োগ্যাস যাতে যথাযথ ব্যবস্থাপনা করে বায়োগ্যাস প্লান্ট তৈরি করতে হবে। জ্বালানির জন্য গ্যাসের পরিবর্তে কি করতে হবে, আর জ্বালানির জন্য জ্বালানি কাঠ এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনের রূপদানের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করতে হবে। আর আমরা যে কলকারখানা এবং গাড়িতে যে সকল ইঞ্জিন ব্যবহার করি সেই ইঞ্জিনকে কি করতে হবে, সর্বদা ভালো রাখতে হবে এবং অটোমোবাইলের ইঞ্জিন তেলের অধিক খরচ হ্রাস করে সেই জন্য অটোমোবাইল ব্যবহার করা যায়। তৈল বা তেল, ডিজেল, পেট্রোল, অকটেন এর পরিবর্তে কি করতে হবে, সিএনজি গ্যাস ব্যবহার করা আবশ্যক করতে হবে। এই ব্যবস্থাগুলি গ্রহণের জন্য সুপারিশ করা যেতে পারে। তারপরে আসি পানির সম্পদ, খনিজ সম্পদগুলো, পানির সম্পদগুলো। পানির অপর নাম হলো জীবন, আমরা সবাই জানি। পৃথিবীতে যে কোনো কার্যকলাপ বলো, প্রত্যেকটা ক্ষেত্রে পানির প্রয়োজন, তাই না? তো এই পানির উৎস কোত্থেকে পাই আমরা? পানির উৎস হলো সমুদ্র, আর আমরা বিভিন্ন প্রকার নদী, নালা, পুকুর, ডোবা, হাওর এইসব জায়গায় আমরা পানি পেয়ে থাকি। তো আমরা জানি 97% পানি হলো কোথায়, সমুদ্রে। যে পানি আমরা ব্যবহার করতে পারি না, সুপেয় না, এগুলি পানি আমরা ব্যবহার করতে পারি না। আর মাত্র 3% পানি আমরা ব্যবহার করে থাকি। তাহলে যেহেতু সকল কার্যে আমাদের পানির প্রয়োজন, সুতরাং পানি সম্পদের সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ। যেমন আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে সেচ প্রকল্পে বিভিন্ন যত ইমারত তৈরি করতে গেলে তোমার পানি লাগবে, সেচ কার্যে তোমার পানি লাগবে, রাস্তাঘাট তৈরি করতে গেলে পানি লাগবে। তাহলে আমরা মিঠা পানির প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীল। মিঠা বা স্বাদু পানি বর্তমানে এক অমূল্য সম্পদ। আর এই মিঠা পানি আমরা কিছু কিছু উপায়ে আমরা সংরক্ষণ করতে পারি। যেমন থেকে উৎস হলো বৃষ্টির পানি, আর উপরের ভাগে যে নদী, নালা, হাওর বাওর যে সকল পানি পাওয়া যায়, ভূগর্ভস্থ পানি, এই হলো মূলত তোমার মিঠা পানির প্রধান উৎস।
বৃষ্টির পানি যে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত অনেক হয়ে থাকে, যেমন ট্রপিক্যাল রিজনে বৃষ্টির পানি স্বাদু পানির একটি প্রধান উৎস, এবং সেখানে আমরা যে সমুদ্র দেখতে পাই, এই সমুদ্র থেকে 90% পানি বাষ্প আকারে, মানে সাগর থেকে উত্থিত পানি বাষ্পের প্রায় 90 সাগরে ফিরে যায়, আর অবশিষ্ট মাত্র 10% পানি বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়, যাতে করে এই বৃষ্টির পানি সারা বছর বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীরা ব্যবহার করে এবং বেঁচে থাকে। আর উপরিভাগের প্রাণী প্রবাহ, যেমন পাহাড়ি ঢলের পানি ঝর্ণার মাধ্যমে ভূপৃষ্ঠে এসে প্রবাহিত হয়। আর ভূগর্ভস্থ পানি, দেখো ভূগর্ভস্থ পানিকে বলা হয় স্বাদু পানির ভান্ডার, আর যার পানির সর্বমোট আয়তন হলো 42.3 × 10⁻10 ঘন মিটার। বর্তমানে ভূগর্ভস্থ পানির 25%ই মানুষের নানাবিধ কাজে ব্যবহার করে থাকে, অর্থাৎ ভূগর্ভস্থ পানির 25%। ম্যাক্সিমামই আমরা খাওয়ার পানি হিসাবে ব্যবহৃত সুপেয় পানি যেটা আমরা পান করি, আর পরে কৃষি কাজেও ভূগর্ভস্থ পানি সেচ কাজে ব্যবহার করা হয়। আর এই যে সম্পদ হিসাবে পানির কি ভূমিকা আমরা দেখতে পাই, তো বললামই তো যে এহেন কোনো কাজ নেই যেখানে পানির প্রয়োজন হয় না। তাহলে আমরা কি কি ভাবে পানির ব্যবহার করতে পারি? যে কোনো প্রাণী বা কোনো জীবই পৃথিবীতে পানি ছাড়া বাঁচার কথা চিন্তাও করতে পারে না। জলবায়ু নিয়ন্ত্রণে পানির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ সৃষ্টিতে, অর্থাৎ এই যে বিশাল আমরা প্রাকৃতিক পরিবেশে বৃক্ষরাজি বা ছোট উদ্ভিদ থেকে বিশাল উদ্ভিদ দেখতে পাই, এগুলি সবই পানি ছাড়া বীজও অঙ্কুরিত হবে না, আর উদ্ভিদ তো বাঁচার প্রশ্নই আসে না। কলকারখানা চালাতে, রাস্তাঘাট, বিদ্যুৎ উৎপাদন, পরিষ্কার পরিচ্ছন্নতার সব কাজেই কিন্তু আমাদের পানির প্রয়োজন হয়। তারপরে উপকূলীয় এলাকায় যে তাপ কি করে, তাপটা পরিশোষণ করে পানি। এই যে পৃথিবীতে যে তাপ আসে সূর্য থেকে, সেই তাপটা ম্যাক্সিমামই পানি দ্বারা পরিশোষিত হয়। জলজ বস্তিজীবের জন্য পানির প্রয়োজন, অর্থাৎ যে সকল প্রাণীরা পানিতে বেঁচে থাকে তাদের জীবনের জন্য পানি অত্যাধিক প্রয়োজনীয়। সাগরের পানিতে যেমন কি কি উপাদান থাকে, ডিউটেরিয়াম, নিকেল, ম্যাঙ্গানিজ, কপার, সালফেট, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, মলিবডিনাম ইত্যাদি মূল্যবান খনিজ দ্রব্য সাগরে পাওয়া যায়। কয়েকটি দেশে সাগরের পানি থেকে এই নিষ্কাশন কাজ শুরু হয়েছে অলরেডি। আর সাগরে মুক্তার চাষ হয়, আর এই মুক্তার চাষে কিন্তু চাষের সাথে সংশ্লিষ্ট অনেক মানুষের জীবিকা সংগ্রহ করে, কর্মসংস্থানে বিশেষ ভূমিকা পালন করে এই মুক্তার চাষ। সেটা কোথায় হয়? সাগরে। সাগরের মাধ্যমে আমরা কি করি, এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করি, বাণিজ্য, নৌ বাণিজ্য যেটাকে বলা হয়, নৌ বাণিজ্যে চলে যায়। বড় বড় ট্যাঙ্কার এবং নৌযানের মাধ্যমে মালামাল পরিবহন করে সহজত, তেমনি খরচও কম হয়। তো এই যে পানি আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি বা পানির সম্পদ হিসেবে কি ভূমিকা, এখন আসি এই পানিকে আমরা কিভাবে সংরক্ষণ করব, তার জন্য কি কি সুপারিশ করতে পারি। যে স্বাদু পানি পরিমিত রাখার জন্য সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। যে আমরা কি করি, যে পানি তো বললামই যে অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান, বিশেষ করে স্বাদু পানি মানুষের জীবন। যে কোনো ধরনের পানি দূষণ রোধের ব্যবস্থা করতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার সীমিতকরণ করতে হবে। এই যে আমরা কি করি, ভূগর্ভস্থ পানি এই যে বিশাল জনসংখ্যার চাপে খাদ্য চাহিদা বেড়ে গেছে, এই খাদ্য উৎপাদনের জন্য অতিরিক্ত পরিমাণ পানির প্রয়োজন। এই পানি ভূগর্ভস্থ পানি ব্যবহৃত হচ্ছে, এই পানিকে ব্যবহার সীমিতকরণ করতে হবে। পানিতে আমরা যে বর্জ্য, তোমার সাগরে বা যে কোনো জলাশয়ে গেলে আমরা দেখতে পাই আশেপাশে প্লাস্টিক, পলিথিন, কাঁচ, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ভর্তি থাকে। এইগুলি নিক্ষেপ বন্ধ করতে হবে, আর পানির অপচয় রোধ করতে হবে। কিভাবে? আমরা গোসলে গেলে ঘন্টার পর ঘন্টা গোসল করি,
বা পানি ননস্টপ পানি কল ছেড়ে রাখি, কাপড় ধুইতে গেলে কি করি কল ছেড়ে কাপড় ধুই, এই জিনিসগুলা এই অভ্যাসগুলো আমাদের বন্ধ করতে হবে। পানি দূষণের যে প্রতিক্রিয়া আছে, পানি দূষণের ফলে কি হতে পারে সেইগুলি নিয়ে জনসাধারণকে সচেতন করতে হবে। তাহলে পানির সম্পদ আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ, এটাকে সংরক্ষণ করাই আমাদের জাতীয় এবং ব্যক্তিগত সকল ক্ষেত্রে দায়িত্ব। এখন আসি মৃত্তিকা সংরক্ষণ। মৃত্তিকা, মাটি কি? মাটি হলো স্থলভাগের সর্বাপেক্ষা উপরের স্তর। আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর পড়েছি। একটা হলো শিলামণ্ডল। এই শিলামণ্ডলের সর্বোচ্চ সবার উপরে যে স্তর থাকে সেটা হলো মাটি। মাটির মধ্যে থাকে বিভিন্ন হিউমাস, জৈব উপাদানের সংমিশ্রণ, বিভিন্ন কি বলা হয় জীবাণু বলতে সেখানে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদি, বাতাস এবং পানির সংমিশ্রণ একটি জটিল যৌগ হলো মাটি। এই মাটিকে পুষ্টিস্তর বলা হয়। কেন পুষ্টিস্তর বলা হয়? পৃথিবীর সমস্ত উদ্ভিদকুল এই মাটির উপর জন্মে। আর এই উদ্ভিদকুল বাঁচাতে হলে উদ্ভিদকুলকে অবশ্যই পুষ্টির দরকার। যে কোনো প্রাণী বেঁচে থাকতেই বা যে কোনো জীবের জীবন ধারণে বা বেঁচে থাকার জন্য পুষ্টি একটি গুরুত্বপূর্ণ উপাদান। ঠিক তেমনি যে কোনো উদ্ভিদের জন্যই পুষ্টি প্রয়োজন। আর মাটিতে সেই পুষ্টিটা পাওয়া যায়। আর সেখানে ব্যবহৃত হয় পানি এবং বাতাস হয়ে মাটিটাকে উর্বর করে এবং বিভিন্ন প্রকার যে মাটি বিশ্লিষ্টকারী ব্যাকটেরিয়া, ভাইরাস বিশ্লিষ্ট করে মাটিকে উর্বরতা বৃদ্ধি করে। আর এই যে উদ্ভিদের উপর সমস্ত জীবের খাদ্যের জন্য নির্ভরশীল। সুতরাং মাটি কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই মাটিকে দূষিত হয় বিভিন্নভাবে। আমরা মানুষ সেই মাটিকে দূষিত করছি। কিভাবে দূষিত করছি? মাটিতে অনেক সময় অবিশ্লিষ্ট যৌগ, যেমন অবিশ্লিষ্ট উপাদান যেগুলি দিনের পর বছরের পর বছর মাটিতে পড়ে থাকলেও সেগুলি পচে না। অর্থাৎ সেখানে যেমন প্লাস্টিক, পলিথিন, কাঁচ, লৌহ, বিভিন্ন কলকারখানার উপাদান, এইগুলি যখন মাটিতে অধিক দিন থাকার ফলে সেইখানে মাটি দূষিত হয়, মাটির উর্বরতা নাশ হয় এবং মাটি আমাদের যে এই সম্পদ, এই বিশাল একটা সম্পদের অপচয় ঘটে। তো এই মাটিকে আমাদের অবশ্যই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, সম্পদে পরিণত করতে হবে, মাটিকে স্বাভাবিক রাখতে হবে। সেই জন্য আমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই মাটির বেশিরভাগ নষ্ট হয় যে মাটিতে যখন অ্যাসিডিটি বৃদ্ধি পায়, ক্ষারীয় অবস্থা বৃদ্ধি পায়, তখনই মাটি কি হয়, ক্ষতিগ্রস্ত হয় বা মাটির উর্বরতা নষ্ট হয় আর হয় ভূমি ক্ষয় হয়। নগরায়ন, বাঁধ নির্মাণ, রাস্তাঘাট, রেলপথ তৈরি, শিল্পায়ন, খনি থেকে বিভিন্ন সামগ্রী উত্তোলনের জন্য খনি থেকে খনন, অতিরিক্ত পশুচারণ ইত্যাদি ব্যবহারের ফলে উর্বর জমি দিন দিন কি হচ্ছে, হ্রাস হচ্ছে। আর বন্যা এবং ঝড়ের দরুন কিছুটা ভূমিক্ষয় হচ্ছে। আমরা প্রতি বছরে দেখি নদী ভাঙন কেন হচ্ছে? সেটার পিছনেও কারণ আছে। যেমন আমরা যে অতিরিক্ত গাছপালা এগুলি নষ্ট করে ফেলছি, ফলে মাটির যে একটা ধরে রাখার বা মাটির যে একটা শক্তভাবে ধরে রাখবে সেই গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমরা জানি মৃত্তিকাতে সমস্ত উদ্ভিদের, অর্থাৎ যে বায়োটিক উপাদান আছে, তার মধ্যে উদ্ভিদের বেশিরভাগই তোমার মাটিতে জন্মে। আর মাটির উপরে আমরা ইমারত নির্মাণ করে বা গৃহ নির্মাণ করে আমরা বসবাস করি। সুতরাং মাটির গুরুত্ব অপরিসীম। এখন এই মাটিকে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, তার জন্য কি কি সুপারিশমালা করা হতে পারে? বৃষ্টির প্রভাব থেকে মৃত্তিকা রোধ করা যায়। কোনো স্থানে পানি জমে থাকার ফলে দ্রুত গড়িয়ে নিচে সংকীর্ণ পথে নামতে না দেওয়া। অধিক পরিমাণে মাটির মধ্যে প্রবেশ করতে সুযোগ সৃষ্টি করে। অধিক পানি মাটির মধ্যে
প্রবেশ করাতে দেওয়ার সুযোগ সৃষ্টি করা, মৃত্তিকা কণার আকার বৃদ্ধিতে সাহায্য করা, ঘন ঘন বৃক্ষরোপণ করা, অর্থাৎ মাটি ক্ষয় রোধ করতে গেলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। আমরা যদি একটা গাছ কাটি, আমরা সেখানে 10টা গাছ লাগাতে হবে। এইভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। নদী বা ঝর্ণার দ্বারে আমরা কি করে বাঁধ নির্মাণ করতে পারি, সে বাঁধের মধ্যে আমরা বৃক্ষরোপণ করতে পারি। শস্যাবর্তন, আমরা যে মাটিতে একই জমিতে বারবার একই ফসল না ফলিয়ে বিভিন্ন রকম ফসল আমরা ফলাতে পারি, এতে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং ভূমি ক্ষয় রোধ পায়। তারপরে আসি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রাকৃতিক সম্পদ, সেটা হলো বনজ সম্পদ। যে কোনো দেশের প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষা করতে গেলে সেখানে 25% বনভূমির প্রয়োজন। আর কোনো কোনো অঞ্চলের, এই যে কোনো অঞ্চলে আর কি, যে এই বনভূমি ভারসাম্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার একটি বিশাল ভূমিকা পালন করে। আর এই বনভূমি বায়ু দূষণের ক্ষয় রোধ করে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায়, মাটির ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, বনজ সম্পদের উপর যে মানুষের যে সংস্কৃতি এবং সভ্যতা নির্ভরশীল হয়। আর বনভূমি থেকে আমরা কি পাই? কাঠ পাই। বনভূমি থেকে আমরা খাদ্য পাই। তারপরে কি পাই? আমরা বিভিন্ন মধু, তারপরে চা, ফুল, ফল মূল ইত্যাদি সবই আমরা বনজ সম্পদ থেকে পেয়ে থাকি। বিভিন্ন ধরনের খেলার সামগ্রী, এগুলি বনজ সম্পদ থেকে পেয়ে থাকি। এখন যে আমরা যেভাবে বনভূমি ব্যবহার করছি আমাদের প্রয়োজনে, কিছুদিন পরে পৃথিবীর আর ব্যালেন্স থাকবে না, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য অলরেডি নষ্ট হওয়ার পথে। এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বনভূমির সবচেয়ে বেশি হ্রাস ঘটছে। আর জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এই বনজ সম্পদের উপর পড়ছে। এতে করে প্রচুর বনজ সম্পদ ধ্বংস হচ্ছে। উন্নয়নশীল দেশে যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে বেশি ধ্বংসের পথ হলো উন্নয়নশীল দেশে, বিশেষ করে এশিয়া এবং তার আশেপাশে অঞ্চলসমূহ, যেগুলি বনভূমি ভয়াবহ রূপ ধারণ করছে, অর্থাৎ ধ্বংসের দিকে। আমাদের দেশে বর্তমানে 7 থেকে 8% বনভূমি রয়েছে, যেখানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য 25% বনভূমির প্রয়োজন। তাহলে আমরা কত ঝুঁকির সম্মুখে আছি, তাই না? তো এখন এই বনজ সম্পদ রক্ষার্থে কিছু সুপারিশ পেলাম। আমরা কি কি সুপারিশ করতে পারি? যেমন জ্বালানি কাঠের ব্যবহার নিরুৎসাহ করতে হবে বা হ্রাস করতে হবে, আর প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, সামাজিক বনায়ন প্রতিষ্ঠা করতে হবে, বৃক্ষ কর্তন এবং বৃক্ষরোপণের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। যে বললাম না, যে একটা গাছ কাটলে তোমার 10টা গাছ লাগাইতে হবে। আর বৃক্ষ নিধন বন্ধের জন্য বনভূমিতে জনসাধারণের সাধারণ প্রবেশ নিষেধ করতে হবে, যেটাকে বলা হয় অভয়ারণ্য। অর্থাৎ বনভূমিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করতে হবে। সেখানে কোনো জনসাধারণ প্রবেশ করতে পারবে না, বনভূমি কাটতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। আর কিছু কিছু বনভূমিকে সংরক্ষিত, বাংলাদেশে অনেকগুলো অলরেডি আছে যে সংরক্ষিত, বা যেটাকে বলা হয় রিজার্ভ ফরেস্ট। হ্যাঁ, বনভূমি সংরক্ষিত করতে হবে। গ্রামে গঞ্জে যেখানে সেখানে রাস্তার আশেপাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় অনাবাদি জমিতে গাছ লাগাইতে হবে। প্রতি বছরই গাছ লাগাইতে হবে। বাড়ির আঙ্গিনায় এখন আমাদের বর্তমান সরকার বৃক্ষরোপণের উপর এই যে মুজিব বর্ষ ঘোষণা করলো, এর মধ্যে বৃক্ষরোপণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মুজিব বর্ষে সরকার সকল জনসাধারণকে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাস্তাঘাট, সামাজিক বনায়ন জন্য সরকার বিশেষভাবে উদ্বুদ্ধ করতে হচ্ছে, জনসাধারণকে সচেতন করছে। রাস্তার পাশে, রেল লাইনের পাশে, উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ করতে হবে। সুষ্ঠুভাবে এবং কঠোর আইন করে এই বনভূমিকে সুষ্ঠু ব্যবহার করতে হবে এবং সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
আর উদ্ভিদের প্রয়োজনীয় পানি সরবরাহের জন্য সেচ ব্যবস্থার উন্নতি সাধন করতে হবে। আর যাতে আমরা জানি যে প্রত্যেকটা জীবেরই উপর ক্ষতিকারক কি আছে, কীটপতঙ্গ আছে। এই কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করার জন্য এই উদ্ভিদকে কি করতে হবে, যথাযথভাবে সংরক্ষণ করতে হবে এবং আমাদের উদ্ভিদ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। আর অতিরিক্ত বনজ সম্পদ ব্যবহার বন্ধ করার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। আমরা কাঠ ব্যবহারের পরিবর্তে অন্যান্য সামগ্রী আমরা ব্যবহার করে বাসার আসবাবপত্র বা শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র তৈরি করা যেতে পারে, বিভিন্ন প্লাস্টিক ব্যবহার করে। তারপরে আরো অন্যান্য উপাদান আমরা স্টিল ইত্যাদি ব্যবহার করতে পারি, তাহলে বৃক্ষের উপর আমাদের চাপ কম পড়বে। তো এই হলো আমাদের বিভিন্ন সম্পদ সংরক্ষণের উপায়। এখন এই যে আমরা সম্পদ সংরক্ষণ কেন করব, তার তো কারণ আছে, তাই না? যে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে উপাদান আমরা ব্যবহার করি সেগুলির প্রধান উৎস হলো কি, বনজ সম্পদ, তাই না? অর্থাৎ প্রাকৃতিক সম্পদ। খাদ্য এবং জীবনের ধারণের যে প্রধান উৎস হলো প্রাকৃতিক সম্পদ। নবায়নযোগ্য যদি আমরা কোনো সম্পদ নষ্ট করি তাহলে এই নতুন করতে বা রিনিউয়েবল করতে সেগুলা মিলিয়ন ইয়ার্স লেগে যেতে পারে। আর বাস্তবে বা ব্যবহারিকভাবে এগুলা ইরিভার্সিবল। তারপরে আমরা কিভাবে এগুলি কনজার্ভ করব বা কনজারভেশন আমরা কিভাবে করব, যেমন আমি ধরি যে আমরা কাগজ দিয়ে লিখি শিক্ষা প্রতিষ্ঠানে, হ্যাঁ, বা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কাগজ ব্যবহার করি। তা কাগজের এক পাশও ব্যবহার না করে আমরা কি করতে পারি, উভয় পাশেই ব্যবহার করতে পারি। তারপরে কিছু কিছু নীতি মানতে হবে, যেমন রিইউজ অর্থাৎ পুনরায় ব্যবহার, রিসাইক্লিং করা, তারপর হলো রিডিউস ইত্যাদি নীতি প্রয়োগ করতে হবে। তারপরে কি করতে হবে, যে অল্প দূরত্ব যদি আমরা যাই, আমরা গাড়ি অনেক সময় গাড়ি ব্যবহার করি, ফুয়েল ব্যবহার করি, এই ফুয়েল ব্যবহার না করে আমরা কি করতে, কোনো যানবাহন ব্যবহার না করে আমরা অল্প দূরত্বের জন্য সাইকেল ব্যবহার করতে পারি। তারপরে আমরা যেমন ঘরের বৈদ্যুতিক বিদ্যুতের অপচয় রোধ করতে গেলে আমাদের সবসময় সুইচ অফ রাখতে হবে, প্রয়োজন ছাড়া আমরা লাইট জ্বালাবো না। সবসময় আমরা পানির যে কল সেগুলি বন্ধ রাখতে হবে। অনেক সময় দেখা গেছে অপ্রয়োজনে কল থেকে দিনরাত পানি পড়ছে, সেগুলি মেরামত করতে হবে। বৃষ্টির পানি, এই যে আমাদের একটা নিয়ামত বৃষ্টির পানি যেটা প্রকৃতি থেকে পাই, হ্যাঁ, এই পানিকে ধরে রাখতে হবে, সংরক্ষণ করতে হবে, রিজার্ভ করে রাখতে হবে। তারপরে যে সৌরশক্তি, এখানে কেউ মালিক, সকলেই এই সূর্যের মালিক। এমন একটা সৃষ্টি সৌরশক্তি, যে কেউ এই সৌরশক্তিকে ব্যবহার করতে পারে। তাহলে আমাদের অন্যান্য শক্তির উৎস থেকে ব্যবহার কমিয়ে আমরা সোলার এনার্জিকে ব্যবহার করতে পারি। আর এই সংরক্ষণ যদি না করি তাহলে আমাদের প্রকৃতি কি হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কোনো সম্পদ রেখে যেতে পারবো না যেগুলি নন রিনিউয়েবল। আর পানি, বাতাস, গাছপালা এবং অন্যান্য সম্পদ ছাড়া জীবন ধারণ কঠিন হয়ে যাবে। সুতরাং আমরা এগুলি দূষণের হাত থেকে অবশ্যই রক্ষা করব। পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকবে না যদি আমরা এই রিসোর্সগুলি, নন রিনিউয়েবল রিসোর্সগুলি ফিনিশ করে ফেলি বা ধ্বংস করে ফেলি। তাহলে আজকের মতো আমার পাঠের বিষয় এখানেই শেষ হলো। আমি আজকে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করেছি, যে নেচার কি, ন্যাচারাল রিসোর্স কি, ক্লাসিফিকেশন কি, কিভাবে আমরা নেচারকে সংরক্ষণ করব, আর ইত্যাদি নিয়ে আমরা আজকে আলোচনা করেছি। তো তোমরা এই পর্যন্ত ভালো থেকো। আগামী ক্লাসে নেচার কনজারভেশন নিয়ে আবার আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম।